আসসালামু আলাইকুম। স্বাগতম ব্যোমকেশের জগতে। আজ শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম রহস্যগল্প সত্যান্বেষী। এখানেই জন্ম নিচ্ছে এক কিংবদন্তি গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। চলুন শুরু করি আজকের রহস্যযাত্রা। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সহিত আমার পরিচয় হয়েছিল সন ১৩৩১ সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করিয়া সবেমাত্র বাহির হইয়াছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। পিতৃদেব ব্যাংকে যে টাকা রাখিয়া গিয়াছিলেন তাহার সুদে আমার একক জীবনের খরচা কলিকাতার মেসে থাকিয়া বেশ ভদ্রভাবেই চলিয়া যাইত। তাই স্থির করিয়াছিলাম কৌমার্য ব্রত অবলম্বন করিয়া সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করিব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হইয়াছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করিয়া বঙ্গ সাহিত্য অচিরাৎ যুগান্তর আনিয়া ফেলিব। এই সময়টাতে বাঙালির সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদিও সে স্বপ্ন ভাঙিতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যাক, ব্যোমকেশের সহিত কি করিয়া পরিচয় হইল এখন তাহাই বলি। যাহারা কলিকাতা শহরের সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত তাহাদের মধ্যেও অনেকে হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে যাহার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হইয়াছে, দিনের কর্ম কোলাহলে তাহাকে দেখিয়া একবারও মনে হয় না যে ইহার কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। ৮টা বাজিতে না বাজিতেই দোকানপাট সমস্ত বন্ধ হইয়া পাড়াটা একেবারে নিস্তব্ধ হইয়া যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান খোলা থাকে মাত্র। সে সময় যাহারা এ অঞ্চলে চলাফেরা করিতে আরম্ভ করে তাহারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চরণ করে, এবং যদি কোনো অজ্ঞ পথিক অতর্কিতে এ পথে আসিয়া পড়ে সেও দ্রুতপদে যেন সন্ত্রস্তভাবে ইহার এলাকা অতিক্রম করিয়া যায়। আমি কি করিয়া এই পাড়াতে আসিয়া এক মেসের আদিবাসী হইয়া পড়িয়াছিলাম তাহা বিশদ করিয়া লিখিতে গেলে পুঁথি বাড়িয়া যাইবে। এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে দিনের বেলা পাড়াটা দেখিয়া মনে কোনো প্রকার সন্দেহ হয় নাই, এবং মেসের দ্বিতলে একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পাইয়া বাক্য ব্যয় না করিয়া তাহা অধিকার করিয়াছিলাম। পরে যখন জানিতে পারিলাম যে এই পাড়ায় মাসের মধ্যে ২-৩টি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়িয়া থাকিতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করিয়া পুলিশ রেড হইয়া থাকে, তখন কিন্তু বাসাটার উপর এমন মমতা জন্মিয়া গিয়াছে যে আবার তল্পিতল্পা তুলিয়া নূতন বাসায় উঠিয়া যাইবার প্রবৃত্তি নাই। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়ার কাজেই নিমগ্ন হইয়া থাকিতাম। বাড়ির বাহির হইবার কোনো উপলক্ষ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদ পড়িবার আশঙ্কা কখনো হয় নাই। আমাদের বাসার উপরতলায় সর্বশুদ্ধ ৫টি ঘর ছিল। প্রত্যেকটিতে একজন করিয়া ভদ্রলোক থাকিতেন। তাহারা সকলেই চাকরিজীবী এবং বয়স্থ। শনিবারে শনিবারে বাড়ি যাইতেন, আবার সোমবারে ফিরিয়া অফিস যাতায়াত আরম্ভ করিতেন। ইহারা অনেক দিন হইতে এই মেসে বাস করিতেছেন। সম্প্রতি একজন কাজ হইতে অবসর লইয়া বাড়ি চলিয়া যাওয়াতে তাহার ওই শূন্য ঘরটা আমি দখল করিয়াছিলাম। সন্ধ্যার পর তাসের বা পাশার আড্ডা বসিত। সেই সময় মেসের আদিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্রভাব ধারণ করিত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন। তাহার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হারিয়া গেলে চেঁচামেচি করিতেন। তারপর ঠিক ৯টার সময় বামুন ঠাকুর আসিয়া জানাইত যে আহার প্রস্তুত। তখন আবার ইহারা শান্তভাবে উঠিয়া আহার সমাধা করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িতেন। এরূপ নিরুৎখাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটিতেছিল।
আমিও আসিয়া নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করিয়া লইয়াছিলাম। বাসার নিচের তলার ঘরগুলি লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার, নাম অনুকূলবাবু। বেশ সরল সদালাপী লোক। বোধহয় বিবাহ করেন নাই, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেহ ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করিতেন যে কোনো দিক দিয়া কাহারও অনুযোগ করিবার অবকাশ থাকিত না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তাহার হাতে ফেলিয়া দিয়া সকল বিষয়ে নিশ্চিন্ত হওয়া যাইত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ পসার ছিল। সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়া সামান্য মূল্যে ওষুধ বিতরণ করিতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট লইতেন না। এই জন্য পাড়ার প্রতিবেশী সকলেই তাহাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত। আমিও অল্পকালের মধ্যেই তাহার ভারী অনুরক্ত হইয়া পড়িয়াছিলাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলিয়া যাইত। বাসায় আমরা দুজনে পড়িয়া থাকিতাম। স্নানাহার প্রায় একসঙ্গেই হইত। তারপর দুপুরবেলাটাও গল্প গুজবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া যাইত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হইলেও ভারী চমৎকার কথা বলিতে পারিতেন। বয়স বছর 40-এর ভিতরেই। বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধিও তাহার ছিল না, কিন্তু ঘরে বসিয়া এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি অর্জন করিয়াছিলেন যে তাহার কথা শুনিতে শুনিতে বিস্ময় বোধ হইত। বিস্ময় প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া বলিতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে। এই বাসায় মাস 2 কাটিয়া যাইবার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসিয়া তাহার খবরের কাগজখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিলাম। অশ্বিনীবাবু পান চিবাইতে চিবাইতে অফিস চলিয়া গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাহির হইলেন। দাঁতের ব্যথার জন্য এক পুড়িয়া ওষুধ ডাক্তারবাবুর নিকট হইতে লইয়া তিনিও অফিস যাত্রা করিলেন। বাকি দুইজনও একে একে নিষ্ক্রান্ত হইলেন। সারা দিনের জন্য বাসা খালি হইয়া গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 রোগী ছিল। তাহারা ওষুধ লইয়া একে একে বিদায় হইলে পর তিনি চশমাটা কপালে তুলিয়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বৈকালে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে। ডাক্তার হাসিয়া বললেন, সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোথায় হলো? কাছেই, 36 নম্বরে, শেখ আব্দুল গফুর বলে একটা লোকের বাড়িতে। ডাক্তার বলিলেন, আরে, লোকটাকে যে আমি চিনি, প্রায়ই আমার কাছে ওষুধ নিতে আসে। কি জন্যে খানা তল্লাশি হয়েছে কিছু লিখেছে? কোকেন, এই পড়ুন না, বলিয়া আমি দৈনিক কালকেতু তাহার দিকে আগাইয়া দিলাম। ডাক্তার চশমাজোড়া পুনশ্চ নাসিকার উপর নামাইয়া পড়িতে লাগিলেন। গতকাল অঞ্চলের 36 নং স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি। পুলিশের অনুমান, এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে। সেখান হইতে সর্বত্র কোকেন সরবরাহ হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখের ধুলি নিক্ষেপ করিয়া বহুদিন যাবৎ এই আইন বিগর্হিত ব্যবসা চালাইতেছে। কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতা কে এবং ইহাদের গুপ্ত ভাণ্ডার কোথায় তাহা বহু অনুসন্ধানেও নির্ণয় করা যাইতেছে না। ডাক্তার একটু চিন্তা করিয়া কহিলেন, কথাটি ঠিক। আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। 2-1 বার তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক ওষুধ নিতে আমার কাছে আসে। আর যাই করুক, যে কোকেনখোর সে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু ওই আব্দুল গফুর লোকটাকে তো আমার কোকেনখোর বলে মনে হয় না। বরং সে যে পাকা আফিংখোর এ কথা জোর করে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা,
অনুকূলবাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বলিলেন, তার তো খুব সহজ কারণ রয়েছে। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে, তাদের সর্বদাই ভয় পাছে ধরা পড়ে। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জানতে পেরে যায়, তখন তাকে খুন করা ছাড়া অন্য উপায় থাকে না। ভেবে দেখুন, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি দৈবাৎ সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে আর নিরাপদ হবে কি? আপনি যদি কথাটি পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেস্তে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তা হতে দিতে পারি? বলিয়া তিনি হাসিতে লাগিলেন। আমি বলিলাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ অনুশীলন করেছেন দেখছি। হ্যাঁ, ওদিকে আমার খুব ঝোঁক আছে, বলিয়া আড়মোড়া ভাঙিতে ভাঙিতে তিনি উঠাইয়া দাঁড়াইলেন। আমিও উঠি উঠি করিতেছি, এমন সময় একটি লোক আসিয়া প্রবেশ করিল। তাহার বয়স বোধ করি 23-24 হইবে। দেখিলে শিক্ষিত ভদ্রলোক বলিয়া মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ সুশ্রী সুগঠিত চেহারা, মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে, কিন্তু বোধহয় সম্প্রতি কোনো কষ্টে পড়িয়াছে, কারণ বেশভূষার কোনো যত্ন নাই। চুলগুলি অবিন্যস্ত, গায়ের কামিজটা ময়লা, এমনকি পায়ের জুতাজোড়াও কালির অভাবে রুক্ষ ভাব ধারণ করিয়াছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক হইতে অনুকূল বাবুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, শুনলুম এটা একটা মেস, জায়গা খালি আছে কি? ঈষৎ বিষয়ে আমরা দুজনেই তাহার দিকে চাহিয়াছিলাম। অনুকূলবাবু মাথা নাড়িয়া বলিলেন, না। মশায়ের কি করা হয়? লোকটি ক্লান্তভাবে রোগীর বেঞ্চের উপর বসিয়া পড়িয়া বলিল, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোঁজবার একটা আস্তানা খোঁজা হয়, কিন্তু এই হতভাগা শহরে একটা মেসও কি খালি পাবার জো নেই? সব কানায় কানায় ভর্তি হয়ে আছে। সহানুভূতির স্বরে অনুকূলবাবু বলিলেন, সিজনের মাঝখানে মেসে বাসায় জায়গা পাওয়া বড় মুশকিল। মশাইয়ের নামটি কি? অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটিবাটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলুম, তাও প্রায় শেষ হয়ে এলো। গুটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কতদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হ্যাস্তন্যস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্যে দুবেলা দুটো শাকভাত আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই। অনুকূলবাবু বলিলেন, বড় দুঃখিত হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব ঘরই ভর্তি। অতুল একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে আর উপায় কি বলুন? আবার বেরুই, দেখি যদি ওরিয়াদের আড্ডায় একটু জায়গা পাই। আর তো কিছু নয়, ভয় হয় রাত্রিরে ঘুমুলে হয়তো টাকাগুলো চুরি করে নেবে। এক গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনিতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখিয়া আমার মনে বড় দয়া হইল। একটু ইতস্তত করিয়া বলিলাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না? তা আপনার যদি আপত্তি না থাকে? অতুল লাফাইয়া উঠিয়া বলিল, আপত্তি? বলেন কি মশায়, স্বর্গ হাতে পাব। তাড়াতাড়ি ট্যাঙ্ক হইতে কতকগুলো নোট ও টাকা বাহির করিয়া বলিল, কত দিতে হবে? টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না? আমার কাছে আবার। তাহার আগ্রহ দেখিয়া আমি হাসিয়া বলিলাম, থাক, টাকা পরে দেবেন, এখন তাড়াতাড়ি কিছু নেই। ডাক্তারবাবু জল লইয়া ফিরিয়া আসিলেন। তাহাকে বলিলাম, ইনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুক, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞ তগৎস্বরে বলিল, আমার উপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই, তাহলে সেখানেই উঠে যাব, বলিয়া জলপান আনতে গোসলটা নামাইয়া রাখিল। ডাক্তার একটু বিস্মিতভাবে আমার দিকে ফিরিয়া বলিলেন, আপনার ঘরে? তা বেশ,
আপনার যখন অমত নেই, তখন আমি কি বলবো? আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বলিলাম, সেজন্য নয়, উনি বিপদে পড়েছেন। ডাক্তার হাসিয়া বলিলেন, সে তো বটেই। তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গে অতুলবাবু, এইখানেই আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্যই, একটা বিছানা আর ক্যাম্বিসের ব্যাগ এক হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখনই নিয়ে এসছি। আমি বলিলাম, হ্যাঁ, স্নানাহার এখানেই করবেন। তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমার পানে চাহিয়া অতুল বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে আমরা কিছুক্ষণ নীরব হইয়া রহিলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোচার খুঁটে চশমার কাজ পরিষ্কার করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমক ভাঙ্গিয়া বলিলেন, কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত। আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুল শিলস্য শাস্ত্রের একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না, বলিয়া তিনি উঠিয়া পড়িলেন। অতুল মিত্র আমার ঘরে আসিয়া বাস করিতে লাগিল। অনুকূল বাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল। তিনি সেখানা অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠাইয়া দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা বাসায় থাকিত না। সকালে উঠিয়া চাকরির সন্ধানে বাহির হইয়া যাইত। বেলা 10টা-11টার সময় ফিরিত। আবার স্নানাহারের পর বাহির হইত। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকিত, তাহারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমাইয়া তুলিয়াছিল। সন্ধ্যার পর খেলার মজলিসে তাহার ডাক পড়িত, কিন্তু সে তাস পাশা খেলিতে জানিত না। তাই কিছুক্ষণ সেখানে বসিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গিয়া ডাক্তারের সহিত গল্প গুজব করিত। আমার সঙ্গেও তাহার বেশ ভাব হইয়া গিয়াছিল। দুজনের একই বয়স, তার উপর একই ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি হইতে তুমিতে নামিতে বেশি বিলম্ব হয় নাই। অতুল আসিবার পর হপ্তাখানেক বেশ নিরুপদ্রবে কাটিয়া গেল। তারপর মেসে নানা রকম বিচিত্র ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসিয়া গল্প করিতেছিলাম। রোগীর ভিড় কমিয়া গিয়াছিল। দু একজন মাঝে মাঝে আসিয়া রোগের বিবরণ বলিয়া ঔষধ লইয়া যাইতেছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা কহিতে কহিতে ঔষধ দিতেছিলেন ও হাত বাক্সে পয়সা তুলিয়া রাখিতেছিলেন। গতরাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল। আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হইয়া একটু উত্তেজনা সৃষ্টি করিয়াছিল। আমরা সেই বিষয়েই আলোচনা করিতেছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে, লাশ দেখিয়া লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলিয়া মনে হইল। তাহার কোমরের গোজের ভিতর হইতে 100 টাকার 10 কেতা নোট পাওয়া গিয়াছিল। ডাক্তার বলিতেছিলেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করত, তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পারে। হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল বলিল, কে জানে মশায়, আমার তো ভারী ভয় করছে। আপনারা এ পাড়ায় আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে। ডাক্তার হাসিয়া বলিলেন, তাহলে ওড়িয়াদের আড্ডাতেই যেতেন। আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছর এ পাড়ায় আছি, কিন্তু কারুর কথায় থাকি না বলে কখনো হাঙ্গামায় পড়তে হয়নি। অতুল ফিসফিস করিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয় কিছু জানেন না। হঠাৎ পিছনে খুট করিয়া একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি আমাদের মেসের অশ্বিনবাবু দরজার ফাঁকে মুখ বাড়াইয়া আমাদের কথা শুনিতেছেন। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখিয়া আমি সবিষয়ে বলিলাম, কি হয়েছে অশ্বিনবাবু, আপনি এ সময় নিচে যে? অশ্বিনবাবু থতমত খাইয়া বলিলেন, না, কিছু না, অমনি 1 পয়সার বিড়ি কিনতে। বলিতে বলিতে তিনি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন।
আমরা পরস্পর মুখ তাকাতাকি করিলাম। প্রৌঢ় গম্ভীর প্রকৃতি অশ্বিনবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করিতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া আড়ি পাতিয়া আমাদের কথা শুনিতেছিলেন কেন? রাত্রে আহারে বসিয়া জানিতে পারিলাম অশ্বিনবাবু পূর্বেই খাওয়া দাওয়া শেষ করিয়াছেন। আহারান্তে অভ্যাসমতো একটা চুরুট শেষ করিয়া শয়নঘরে প্রবেশ করিয়া দেখি অতুল মেঝের উপর কেবল একটা বালিশ ফেলিয়া শুইয়া আছে। একটু বিস্মিত হইলাম, কারণ এমন কিছু গরম পড়ে নাই যে মেঝেয় শোয়া প্রয়োজন হতে পারে। ঘর অন্ধকার ছিল। অতুলও কোনো সাড়া দিল না। তাই ভাবিলাম সে ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়িয়াছে। আমার তখনও ঘুমের কোনো তাগিদ ছিল না, কিন্তু আলো জ্বালিয়া পড়িতে বা লিখিতে বসিলে হয়তো অতুলের ঘুম ভাঙ্গিয়া যাইবে। তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াইবার পর হঠাৎ মনে হইল, যাই অসীমবাবুকে জিজ্ঞাসা করিয়া আসি তাহার কোনো অসুখ বিসুখ করিয়াছে কিনা। আমার দুখানা ঘর পরেই অসীমবাবুর ঘর। গিয়া দেখিলাম তাহার দরজা খোলা। বাহির হইতে ডাক দিয়া সাড়া পাওয়া গেল না। তখন কৌতূহলী হইয়া ঘরে ঢুকিলাম। দ্বারের পাশেই সুইচ ছিল। আলো জ্বালিয়া দেখিলাম ঘরে কেহ নাই। রাস্তার ধারের জানালাটা দিয়া উকি মারিয়া দেখিলাম, কিন্তু রাস্তাতেও তাহাকে দেখিতে পাইলাম না। তাই তো, এত রাত্রে ভদ্রলোক কোথায় গেলেন? আকস্মাৎ মনে হইল হয়তো ডাক্তারের নিকট ওষুধ লইতে গিয়াছেন। তাড়াতাড়ি নিচে নামিয়া গেলাম। ডাক্তারের দরজা ভিতর হইতে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই তিনি শুইয়া পড়িয়াছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ফিরিয়া আসিতেছি। এমন সময় ঘরের ভিতর গলার শব্দ শুনিতে পাইলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনবাবু কথা কহিতেছেন। একবার লোভ হইল কান পাতিয়া শুনি কি কথা, কিন্তু পরক্ষণেই সেই ইচ্ছা দমন করিলাম। হয়তো অশ্বিনবাবু কোনো রোগের কথা বলিতেছেন, আমার শোনা উচিত নয়। পা টিপিয়া টিপিয়া উপরে ফিরিয়া আসিলাম। ঘরে আসিয়া দেখিলাম অতুল পূর্ববৎ মেঝের উপর শুইয়া আছে। আমাকে দেখিয়া ঘাড় তুলিয়া বলিল, কি, অশ্বিনবাবু ঘরে নেই? বিস্মিত হইয়া বলিলাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। তুমি জানলে কি করে? কি করে জানলুম? যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শোও। কি হে, মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিক আছে, শুয়েই দেখো না। কৌতূহলের বশবর্তী হইয়া অতুলের মাথার পাশে মাথা রাখিয়া শুইলাম। কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসিতে লাগিল। তারপর পরিষ্কার শুনিতে পাইলাম অনুকূলবাবু বলিতেছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন। ওটা আপনার দৃষ্টি বিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে। কাল সকালে উঠে যদি আপনার ওই বিশ্বাস থাকে, তখন যা হয় করবেন। উত্তরে অশ্বিনবাবু কি বলিলেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝিলাম দুজনে উঠিয়া পড়িলেন। আমি ভূসজ্জা ছাড়িয়া উঠিয়া বসিলাম। বলিলাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না, কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনবাবুর হয়েছে কি? অতুল হাই তুলিয়া বলিল, ভগবান জানেন। রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলিল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মেঝেটা বেশ ঠান্ডা বোধ হলো, তাই শুয়ে পড়লুম। ঘুমও একটু এসেছিল। এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনবাবুর পায়ের শব্দ শুনিতে পাইলাম। তিনি নিজের ঘরে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন। ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুইয়া পড়িয়াছিল। মেসো একেবারে নিশুতি হইয়া গিয়াছে। আমি বিছানায় শুইয়া অসীন বাবুর কথাই ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িলাম। সকালে অতুলের ঠেলা খাইয়া ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বেলা 7টা বাজিয়াছে। অতুল বলিল, ওহে, ওঠো ওঠো, গতিক ভালো ঠেকছে না। কেন, কি হয়েছে?
অসীমবাবু ঘরের দরজা খুলছে না, ডাকাডাকিতে সাড়াও পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার? তা বলা যায় না, তুমি এসো বলিয়া সে ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিও তাহার পশ্চাতে বাহিরে আসিয়া দেখিলাম অসীমবাবুর দরজার সম্মুখে সকলেই উপস্থিত আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দ্বার ঠেলাঠেলি চলিতেছে। নিচে হইতে এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি ঘুমাইয়া পড়িয়াই থাকেন, তবে এত হাঁকডাকেও জাগিতেছেন না কেন? অতুল অনুকূলবাবুর নিকটে গিয়া বলিল, দেখুন, দরজা ভেঙে ফেলা যাক। আমার তো ভালো বোধ হচ্ছে না। অনুকূলবাবু বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। ভদ্রলোক হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নয়, অতুলবাবু, দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তাহার উপর ইয়েল লক লাগানো, কিন্তু অতুল এবং আরও 2-3 জন একসঙ্গে সজোরে ধাক্কা দিতেই বিলাতি তালা ভাঙ্গিয়া ছনছন শব্দে দরজা খুলিয়া গেল। তখন মুক্ত দ্বারপথে যে বস্তুটি সকলের দৃষ্টিগোচর হইল, তাহা দেখিয়া বিস্ময়ে ভয়ে কাহারও মুখে কথা ফুটিল না। স্তম্ভিত হইয়া সকলে দেখিলাম, ঠিক দরজার সম্মুখেই অশ্বিনবাবু ঊর্ধ্বমুখ হইয়া পড়িয়া আছেন। তাহার গলা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুরু হইয়া রক্ত জমিয়া যেন একটা লাল মখমলের গালিচা বিছাইয়া দিয়াছে। আর তাহার প্রক্ষিপ্ত প্রসারিত দক্ষিণ হস্তে একটা রক্তমাখানো খুর তখনও যেন জিঘাংসা ভরে হাসিতেছে। নিশ্চল জড়পিণ্ডবৎ আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকিলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনী বাবুর বীভৎস মৃতদেহের প্রতি তাকাইয়া থাকিয়া কম্পিত স্বরে কহিলেন, কি ভয়ানক! শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তাহার 2 চক্ষু তলোয়ারের ফলার মতো ঘরের চারদিকে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছিল। সে একবার বিছানাটা দেখিল, রাস্তার ধারের খোলা জানালা দিয়া উঁকি মারিল, তারপর ফিরিয়া শান্ত কণ্ঠে বলিল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এ খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললুম। আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। অনুকূলবাবু বলিলেন, বলেন কি অতুলবাবু, খুন? কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাছাড়া ওটা, বলিয়া আঙ্গুলি নির্দেশ করিয়া মৃতের হস্তে রক্তাক্ত খুরটা দেখাইলেন। অতুল মাথা নাড়িয়া বলিল, তা হোক, তবু এ খুন। আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। সে দ্রুতপদে নিষ্ক্রান্ত হইয়া গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়া সেইখানে বসিয়া পড়িলেন। বলিলেন, উহ, শেষে আমার বাসাতে এই ব্যাপার হলো। শুনছিলেন সত্যান্বেষী এর প্রথম পর্ব। একটি সাধারণ তদন্ত, নাকি তার আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো গোপন রহস্য? আপনার কি মনে হয়, ব্যোমকেশ কি খুঁজে পাবে সত্যের সূত্র? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও রহস্য জানতে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন সাকিব স্টোরি লাউঞ্জ। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।